রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতার 2 লাইন বলি। দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, কোন পক্ষে যাবে? রাইফেল তাক করে আছো মানুষের দিকে, সঙ্গীন মুচি আছো ধরত নেকড়ের মতো। এই সঙ্গীন মানে হলো দা, শাবল, কুড়াল, বেয়নেট। কিন্তু আপনি তো সঙ্গীত নিয়ে যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করেছেন সঙ্গীত নিয়ে। কোনটার প্রয়োজন বেশি? কারণ এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা কিন্তু এই জিনিসটা দেখেছি যে বাংলাদেশের কিন্তু হার্ডওয়্যার হয়ে গেছে, উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, মানুষ 3 বেলা খায়, মানুষের বেতন বেড়েছে, সবকিছুই বেড়েছে, মানুষের স্বাস্থ্য বেড়েছে। কিন্তু যেটি হয়নি সেটি হলো সফটওয়্যার। বুদ্ধির জগতের কোনো উন্নতি হয়নি, বিদ্যার জগতের উন্নতি হয়নি, বোধের জগতের উন্নতি হয়নি। কাজেই একদল সঙ্গীত নিয়ে যুদ্ধ করেছেন, একদল সঙ্গীত নিয়ে যুদ্ধ করেছেন। কোনটা গুরুত্বপূর্ণ? আরেকটি প্রশ্ন সেই সাথে, যে ভালোবাসা না থাকলে তো যুদ্ধ হয় না। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা তো বাণী ছিল। বাংলাদেশের মানুষ তো কিলার না, বাংলাদেশ তো জারি সারি ভাটিয়ালির দেশ, সঙ্গীতের দেশ, মমতার দেশ। কিভাবে দেখছেন সঙ্গীত নিয়ে যুদ্ধ এবং ভালোবাসা নিয়ে যুদ্ধ? রথীন্দ্রনাথ। আসলে আপনাদের সবাইকে বিজয় দিবসের সংগ্রামী অভিনন্দন, সালাম, প্রণাম, নমস্কার। আসলে এখন বর্তমান পরিস্থিতিতে আমার কথা বলতে ইচ্ছে করে না, ঘৃণা বোধ হয়। নিজেকেই প্রশ্ন করি যে আমি কে, আমি কোথায় চলেছি, আমার প্রতিচ্ছবিতে কার ছায়া দেখা যায়। সারা দেশ জুড়ে মুহূর্তে ছায়ার পরিবর্তন। কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো বলবে না যে মুক্তিযুদ্ধের পক্ষে তারা রিসেট বাটন টিপলো আর মুক্তিযুদ্ধ চলে গেল, বঙ্গবন্ধু চলে গেল, 7ই মার্চের ভাষণ চলে গেল। এটা কি কোনোদিন হয়? এটা কোন মূর্খতা, কোন স্বর্গে বাস করি আমরা? আমি একজন মুক্তিযোদ্ধা, অন্তত এইটুক নিয়ে আমি অহংকার করব যে 16ই ডিসেম্বর আমার, ওই মানচিত্র আমার, আমার স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র। এই তো আমার পরিচয়, এই তো আমার বোধ। কিন্তু সেই বোধ কোথায় চলে গেল মুহূর্তে? কেউ নেই, কেউ এতটুকু কথা বলতে পারে না, কেউ এতটুকু প্রতিবাদ করবে না। 4 মাস হয়ে গেল, আর কত? এই পরাজয় তো যে জন্য বলি যে আমার কথা বলতে ইচ্ছা করে না, এই জন্য তো আমরা যুদ্ধ করিনি। এই ওরা 2 জন বলে গেল, বা রিজিও বলবে ওই রকম। এই ব্যর্থতা কি ওই এই মুক্তিযোদ্ধার? অবশ্যই না। কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করার পর দলকে দিয়েছে যে তোমরা এখন শাসন করো। এখন তোমরা যদি শাসন করতে না জানো, 3 বছরের মাথায় যদি তোমাকে উষ্টা মেরে ফেলে দেয়, তার দায়িত্ব কার? তার দায়িত্ব কার? আপনি আমাকে তো বলতে পারবেন না, আমি তো পলিটিক্স করিনি, আমি পলিটিক্স জানি না। আমার পলিটিক্স ওইখানে যে দেশটা আমার, 16ই ডিসেম্বর আমার, মুক্তিযুদ্ধ আমার, স্বাধীনতা আমার, বাকি সব তোমার। ওই দায়িত্ব আমার, ওই দায়িত্ব আমি নেব না। তারপরেও এতদিন পরে যদিও হলো, আমার সেই একই মূর্খতা, একই জিনিস পুনরাবৃত্তি। এটা কি করে হবে? তার দায় হয় আপনি অন্য কাউকে দিতে পারবেন না। আগে কথা বলতো না, আমাদের ধর্মে আছে, বলে যে আগে নিজের দোষ দেখো, তারপরে অন্যের দোষ ধরবে। আমার কি ব্যর্থতার কারণে আজকে এই পরিণতি হলো। তা যারা করে, আমি বলবো যে দুঃখ লাগে বলতে যে হ্যাঁ, এইটা পানিশমেন্ট আছে। আপনি যদি অন্যায় করেন, আপনি যত বড় কথাই বলেন যে আমি ভালো লোক, বা সবাই সার্টিফাই করে ও এই দাদা খুব ভালো মানুষ, কিন্তু দাদা যে ভিতরে কি অপরাধ করেছে আপনারা জানেন না। আপনারা কি বলেন, আমরা কি বলি, আরে লোকটা এত ভালো ছিল, কিন্তু এই পরিণতি হলো কেন? ভিতরে যে কি ঘটনা ছিল সে জানে, তার ঈশ্বর জানে, তার আল্লাহ জানে। কিন্তু সব বাস্তবতা যেটা
দেখা যায় সেটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। এত টাকা নিয়ে সিঙ্গাপুরে গিয়ে পাইলে আমি সিঙ্গাপুরিয়ান, এত টাকা নিয়ে মালয়েশিয়াতে বাড়ি কিনে আমি বাংলাদেশের নাগরিক না, আমি এটা কিরকম ঘটনা রে ভাই? এটা কি রে ভাই? এটা কোন মগের মন্ডল রে ভাই? কত লাগে তোমাদের? আমি জানি একটা পরিবারের লাগে, কিন্তু এত কি লাগে? আমরা এখানে আসি কত কষ্ট করে মর্টগেজ দেই ভাই। আমার বউ পারে না, আমার বউয়ের বয়স 60-এর উপরে, এখনো সে কষ্ট করে ভাঙা বানিয়ে যায়। কই আমরা তো দেশের কাছে বলি নাই যে আমাকে টাকা দাও, আমাকে আমি মুক্তিযুদ্ধ করছি, আমাকে এইটা দাও ওটা দাও, বলতে পারবে? জীবনেও তো না পারবে আওয়ামী লীগ, না পারবে বিএনপি, না পারবে জাতীয় পার্টি, কেউ কোনোদিন বলতে পারবে না যে পার্সোনালি আমি গেছি যে আমাকে এইটা দাও কি ওইটা দাও। নেভার। কারণ যুদ্ধ করছি দেশের জন্য। আরে ওই সময় তো একটা ফটো তুলে রাখি নেই যে আমি স্বাধীনতা বেতনে গান করি, এটা একটা এভিডেন্স দরকার, সেটাও তো করি নাই ভাই। আপনারা বললেন না তোমার প্রশ্নের উত্তরে সবকিছু আমি বলে যাচ্ছি না। তো আমাদের তো সেইটা নিজেদের মধ্যে ছিল। আমরা কোনোদিন আমরা তো ফ্লোরিং করতাম ভাই। ওই এখন যেমন মিডল ইস্টে আমাদের লোকেরা কষ্ট করে থাকে একটা ঘরের মধ্যে 10-12 জন পাঙ্খা, একটা ওই হিটের মধ্যে, তা আমরা তেমনি ওইখানে একটা ঘরের মধ্যে ওইদিকে পা এইদিকে মাথা, এইদিকে পা এইদিকে মাথা, আমি ভেবে থাকতাম। এবং কি ওই 17 ইঞ্চি আর পাম বালিশ, কেউ বিশ্বাস করবে? আর আমরা কি বলছি যে আমাকে টাকা দাও ওই দাও? এই বঙ্গবন্ধুর একটা যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। যে আমি দেখছি যে আমার গান বাজতেছে, তখন ন্যাচারালি বসে থাকার সময় এগুলো অনেক ঘটনা আছে, আমি বলতে পারি অনেক কিছু ঘটনা আছে আমার জীবনের ওই সময়কার। তো সময় লাগবে, আমি সেটা বলতে চাই না। তো আমরা তো সেই এক ডাকেই চলে গেছি। আমরা তো বলি নাই যে আমাকে বেতন দাও কি হাত দাও কি তেন দাও। এবং সেইখানে যে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান হেনা ভাই, এনারা যেভাবে সেক্রেটারিয়েট চালিয়েছিলেন ওই 9 মাস, আমরা এগুলো ভুলে গেলাম এই লোকগুলি কি তাদের কন্ট্রিবিউশন। তাজউদ্দিন আহমেদের কথা আমি বিশেষভাবে বলবো। ওই সময়কার বঙ্গবন্ধুর অবর্তমানে একমাত্র ইন্দিরা গান্ধী তাজউদ্দিন আহমেদের কথা শুনতেন, একমাত্র তাকেই ডাকতেন। এছাড়া ওই অন্য কাউকে ইন্দিরা গান্ধী ডাকতেন না, ওনার সঙ্গে শেয়ার করতেন। এবং এই স্বাধীনবাংলা বেতারটা যেখানে ছিল বালিগঞ্জে, ওইটাতে আগে আমাদের এই মিনিস্টাররা ওই বাড়িতে থাকতেন। পরে ওনারা যখন সেক্রেটারিয়েট করলেন এই থিয়েটার রোড, তখন তাজউদ্দিন সাহেব ইন্দিরা গান্ধীর কাছে আবেদন করলেন যে ম্যাডাম আমরা একটা রেডিও করব, আপনি এই বাড়িটা আমাদের দিয়ে দেন। তখন উনি এই বাড়িটা দিয়ে দেয়। তা আমরা যখন আমি জুন মাসের মাঝামাঝি সময়ে যাই, তো যাওয়ার পরে ওই বাড়িতে যখন থাকি দেখি যে বিএসএফ সিভিল ড্রেসে পাহারা দেয় 24 আওয়ার্স। তখন আমি ভাবছিলাম যেটা বোধহয় বিএসএফ এর বাড়ি, এবং এই পেছন থেকে বিএসএফ এর বিরাট মাঠ, ওইখানে বিএসএফ এর ক্যাম্পাস। এই সূত্রে আমি বললাম যে এটা সিকিউর, এটা কেউ জানবে, কিন্তু আশেপাশের লোকজন প্রাইভেট বাড়ি কিন্তু সব। আর আমরা যে ওর ভিতরে এইভাবে কাজ করি কেউ টের পাইনি। এখন যখন ওই বাড়িটা আমি বছর 3 আগে দেখতে গেছিলাম একদিন পরে, তা আমি যখন দাঁড়ায় দেখতেছি বাড়িটা, তখন পাশের বাড়ির এক লোক এসে বলতেছে আপনি কি দেখেন? আমি এই বাড়িটা দেখতেছি। কেন? আমি বললাম যে এই বাড়িতে আমরা একসময় ছিলাম, অনেক স্মৃতি এই বাড়িতে। তা দেখি যে মিস্টার দাশগুপ্ত লেখা বাড়িটার মধ্যে। তা আমি বললাম যে বাড়িতে কি কেউ আসে? বলে হ্যাঁ আছে। তাহলে মানে ওখানে নক করেন তাহলে হয়তো আসবে। তা দেখি যে ফতুয়া পরা ভদ্রলোক, কি চাই? আমি না আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ কি বলেন তো? আমি বললাম এই বাড়িতে অনেকদিন ছিলাম। কবে ছিলেন? আলাম 71 সালের যুদ্ধে আমরা ছিলাম। ও হ্যাঁ, আসলে না অনেকে না বলে আমাকে, কিন্তু আমি তো আমার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করি, এই তোমরা কি জানো এইখানে স্বাধীনতা বেতার কেন্দ্র ছিল? না তো আমরা জানি না। তাহলে আমরা কতটা মানে চলতাম, কতটা মানতাম। সামনের চায়ের দোকানে গিয়ে বসতাম, 3 জনের বেশি বসা যাবে না, এবং এই সম্পর্কে কোনো কথা আলোচনা করা যাবে না। কেউ যদি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করে উঠে চলে আসবে। আমরা সেইগুলি মানতাম। এই ফোনটা তোমরা ধরবো না, এইটা কামাল লোহানি, আশফাকুর রহমান, শামসুলুদা চৌধুরী আর একটা 4 জন ছিল, এই ফোনটা টাচ করবো না, আমরা টাচ করতাম। এই যুদ্ধের প্রতি আমাদের এইরকম একটা মানে ডেডিকেশন ছিল। সেইখান থেকে আমাদের তো কোনো দোষ নেই। আমরা কি করতে পারি বলেন?
আর এইভাবে অসংখ্য ধন্যবাদ দাদা। করা যেত। তবে হ্যাঁ, আমি শেষে একটি কথাই বলবো, যে যেটার শুরু আছে সেটার শেষ আছে। ওই ইয়ের সময়ও ভাবতাম, এরশাদের সময় ভাবতাম যে এই বেটা যাবে কেমন করে, একে কি করে সরানো যাবে, তার সেও তো সরে গেছিল। তো এটাও আমি নিরাশার লোক নেই, আমি মুক্তিযোদ্ধা, এবং আমাদের যে সমস্ত বন্ধু রক্ত দিয়েছে এই দেশের জন্য, এই পুণ্য রক্ত বৃথা যেতে পারে না। তোমরা হাউ গাউ যা করো করে নাও, কিন্তু এটা একদিন আসবে। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আপনারা রবীন্দ্রনাথ রায়ের দিকে একবার একটু তাকান। দাদার বয়স হয়েছে, কিন্তু ভয়েসটা কিন্তু আগের মধ্যেই আছে। সেই এখনো তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছে। একদম। এতক্ষণ আমরা যে কথা আমি শেষ করবো একটু দিয়ে, যে ওই যে কথা হলো, আমার বন্ধু কিন্তু আমার হেলাল হাফিজ, আমরা একসঙ্গে ঢাকা ইউনিভার্সিটি আমার সঙ্গে বাংলা ডিপার্টমেন্টে। না, ওইটা রুদ্রে। না, ওটা তো রুদ্রের যুদ্ধে যাওয়ার সময়। যাই হোক, তো ও তো খুব স্বাধীন চেতার লোক ছিল, বিয়ে করে নেই, একাই থাকতো, এবং খুব জেদি ছেলে। খুব কষ্টে তার দিন কাটছিল, বিছনা থেকে উঠতে পারে না। তো বন্ধু বান্ধবরা গিয়ে বলছে যে হেলাল ভাই অনেক কষ্ট হচ্ছে, তো চল তোকে হসপিটালে ভর্তি করে। কিন্তু তার জেদ, সে যাবে না। তো মরার 2-1 দিন আগে সে একটা কবিতা নাকি লিখে গেছে, সেটাতে লিখে রেখেছে যে আমি আমার কষ্ট নিয়ে খুব ভালো আছি, আমি আমার কষ্ট নিয়ে খুব ভালো আছি, আমার কষ্টেরা খুব সুখে আছে। দেশবাসী আপনারা কেমন আছেন? আমিও আপনাদের কাছে এই প্রশ্নটাই রেখে গেলাম। অনেক ধন্যবাদ। এই মাইকটা কাজ করছে না, এই মাইকটা কাজ করছে না। এখানে ওই আর একটা আছে না, এটাই করুক। না, এইটা না, ওই জন্য কথা ভালো হয়। স্বাধীনতার কথা আসলে মাইক্রো শুনতে চাই না, সব কিছু ওলট পালট হয়ে গেছে। দাদা, এতক্ষণ তো আমরা ওই যে ব্রড কোশ্চেন করলাম, তো এবার শর্ট কোশ্চেন করবো। হ্যাঁ, ছোট ছোট প্রশ্ন করবো, ছোট ছোট উত্তর, যাতে আমরা বেশ কিছু জিনিস জানতে পারি। প্রথম কথা হলো, একটা গল্প দিয়ে শুরু করি। একবার এই যে নতুন যখন পুলিশের সার্জেন্ট নেওয়া শুরু করলো, তো এদের 1 বছর ব্যাপী এদের ট্রেনিং হলো, হওয়ার পরে এদেরকে ড্রেস দেওয়া হলো, ক্যাপ দেওয়া হলো, ব্যাজ দেওয়া হলো এবং পিস্তল দেওয়া হলো। তারপর সবাই চলে গেল কাজে। একজন আর আসে না, 6 মাস 9 মাস হয়ে গেল, তার কোনো পাত্তা নেই। তাকে টেলিগ্রাম করা হলো যে তুমি 9 মাস বেতন নিচ্ছ না, আসো বেতন নিয়ে যাও। তখন তিনি এসে বললেন যে আপনারা বেতনও দেন নাকি? আপনারা ড্রেস দিলেন, পিস্তল দিলেন, আবার বেতনও দেন? তো দাদা, আপনারা যে যুদ্ধ করলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করলেন, পয়সা টয়সা কিছু দিত নাকি? আমি যখন গেলাম তখন অল্প লোক ছিল, শিল্পীদের মধ্যে ছিল শুধু আমি সহ 5 জন বোধহয়, আব্দুল জব্বার, আপেল মাহমুদ, মুর্শিদ আলী শাহী, মান্না হক, আমি, 5 জন। এটা জুন মাসের কথা বলছি। বিপুল ভট্টাচার্য? বিপুল আমাদের এখানে ছিল না, ও ছিল স্কোয়াড, ওই যে যেটা ট্র্যাকের মধ্যে। আচ্ছা। ওটা হলো ব্যাক বাই দি কমিউনিস্ট। ওরা তো অডিশন দেয়নি। হ্যাঁ, ওরা তো অডিশন দিয়ে পাস করেনি। কোথায়? না, স্বাধীনতার ভেতরে তখন একটাই ছিল যে নতুন কোনো আর্টিস্টকে নেবে না, আচ্ছা। আইডেন্টিফাইড যারা তাদেরকেই নেবে। আচ্ছা। আচ্ছা, পরে এটাকে রিল্যাক্স করা হলো যে যাদের কণ্ঠ ভালো, যারা গায়ে ভালো, তাদেরকেও নিয়ে না। এটা হলো ক্যাজুয়াল আর কি। তা প্রথম দিকে আমরা অল্প লোক ছিল, তো মাসে 50 টাকা করে হাত খরচ দিত, আর থাকা খাওয়া ফ্রি। থাকা তো ফ্লোরিং, আর ওই যে তাজউদ্দিন সাহেবরা যে স্ট্যান্ডার্ডে খেতেন, আমাদেরকে সেই স্ট্যান্ডার্ড, অর্থাৎ খুব সুন্দর একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল। সকালে নাস্তা আর 2 বেলা খাওয়া, এটা মোটামুটি ভালো ছিল। কিন্তু পরে যখন লোক বেড়ে গেল, তখন ওটা বন্ধ করে দিল। তাজউদ্দিন সাহেব একদিন এসে বললেন যে যুদ্ধ কতদিনে শেষ হবে জানি না, এটা অক্টোবর মাসের দিকে, পূজার পরে এখানে কেউ থাকতে পারবে না, এটা একদম অফিস হিসাবেই ট্রিট হবে, অর্থাৎ সকাল 10টায় আসবে, বিকেল 5টায় চলে যাবে। এই সিস্টেম, আপনারা এখান থেকে চলে যাবেন, এই 1 মাসের মধ্যে আপনারা এখান থেকে চলে যাবেন। তখন আমরা চলে গেলাম। তখন ওনারা কী করলেন যে অন্যদের কথা বাদ দিয়ে আমাদের কথাটা বলবো, যে শিল্পীদেরকে 5-7 জনকে স্টাফ করে নিলেন। রেডিওতে যেমন স্টাফ হয়, আমাদের চিফ মিউজিক ডিরেক্টর ছিলেন মিস্টার সমর দাস,
তার বেতন ছিল 500 টাকা। আর তারপরে হলো আব্দুল জব্বার, এ হলো 400 টাকা বোধ হয়। আর আপেল আর আমি 350 না 375 আর নিচে যারা মিউজিশিয়ান ছিল তারা কেউ 200, কেউ 250, এইভাবে কয়েকজন মিউজিশিয়ান ছিল 5-6 জন, তাদের বেতন, তারা এখানে স্টাফ হয়ে গেলাম আমরা। আর আমরা যেটা শুনি যে যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ করতে গেলেন তারা ওই পারে যে বেশ মৌজ মস্তি করেছেন। আপনারা কি খুব করেছেন তখন মৌজ মস্তি? হ্যাঁ? এই মাটির বিষয় থেকে মৌজ মস্তি করে নাকি মানুষ? তার স্ট্যান্ডার্ডটা কি? এটা কি করে হয়? টাকাটা আসবে কোথেকে? এটা কি এখনকার 2 নম্বরই সরকার যে তুমি এখানে নিবা, লাইসেন্স পারমিট নিবা? আর ওই বিদেশে আমরা চিনি কাউকে চিনি না। কলকাতায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, কে আমাকে হেল্প করবে? কে কেনা? তাহলে অকৃতজ্ঞতাটা সেখান থেকে শুরু হয়েছে, যেখানে মুক্তিযোদ্ধারা এত পরাকাষ্ঠা দেখালো, এত জীবনের মায়া ত্যাগ করে যেখানে তারা যুদ্ধ করলো, তখন থেকেই তাদের বদনাম দেওয়া শুরু হয়ে গিয়েছিল। তখন থেকে তো হয়নি, ফিরে আসার পর যখন রাজাকাররা একটু পরে বেরোলো 3.5 বছরের পর, তখন থেকে এইগুলি বদনাম করছে আরম্ভ হলো। এবং বলা হয় যে তখন সবগুলি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে, পত্রিকাগুলি বন্ধ করা হয়েছে। রাজনৈতিক দল তো জামাতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলামী এগুলি বন্ধ করা হয়েছে। এগুলি কি চালু থাকা দরকার ছিল? সেইটাই ওই বলে না, যে বলে যে শেখ সাহেব কি কি দল বলেছিল ওইটাকে? চাটার না, চাটার দল নয়, যে ওই পার্টিটা যে করলো বাকশাল। বাকশাল। মানে বাকশাল তো মুখ দিয়ে গেছে, ওটা কি করতে পারছিল শেখ সাহেব? করতে পারেনি তো। তার আগেই তারা এইটার নামে কুৎসে, এখনো সেই কুৎসাই করে যে বাকশাল, একদলীয় শাসন, হ্যান ত্যান অনেক কিছু বলে। কিন্তু বাকশালের যে কি বলে ওটাকে তন্ত্র, সেটা তো কেউ জানে না, পড়েও না। আর আওয়ামী লীগ একটা গভর্নমেন্ট পার্টি, তারাও এটার বিশ্লেষণ দেয় না। এইটা হলো দুর্ভাগ্য। এটা একদম সত্যি কথা। এই যে দেখুন, আমরা সব সময় একটা কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনা। আপনি এখানে জিজ্ঞেস করুন কয়জন মুক্তিযুদ্ধের চেতনার সংজ্ঞাটা জানেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে কি, কি বলবেন? আরে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, মুক্তিযুদ্ধ হচ্ছে আমার মা, আমার মাটি, আমার দেশ। এই চেতনা যদি কাজ না করে, আমি গেলাম কেন? আমাকে তো কেউ জোর করে নেয়নি ওখানে, বা সবাই, আমি তো না, সবাই যারা গেছে, এতগুলা মানুষ গেছে, তাদেরকে জোর করে নিস। আরে আমরা তো মাঝে মধ্যে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে যেতাম না, বা শরণার্থী ক্যাম্পে যেতাম। আমার 2টা স্মৃতি এখনো মনে পড়ে। যে আমি ওই আগরতলায় যখন গেছি প্রথম একবার, দ্বিতীয়বার আমি একা গেছিলাম, আমরা 3 বন্ধু। কি উন্মাদনা রে ভাই! ওই বয়সে কেউ বিক্রমপুর থেকে যারা আগরতলা যায় বর্ডার দেখতে, মানুষ কিভাবে পাবে বলেন তো? যে কোনো মুহূর্তে দাউদকান্দির পর থেকে একেবারে কুমিল্লা ক্যান্টনমেন্টের মুখ পর্যন্ত সব সময় মিলিটারির গাড়ি আসছে। আর আমরা সবাই ইয়াং ঢাকা কলেজের ছাত্র, ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। হ্যাঁ, একটু বেশ ধরছিলাম, লুঙ্গি, সেরা শার্ট ছিঁড়ে ফেলছি, গাড়ে গামছা যাতে বুঝতে পারবে, কিন্তু সেটা তো কোনো ব্যাপার না। তা ওই উন্মাদনাটা ছিল জন্য তো, চেতনাটা কাজ করার জন্য তো গেছি। আবার ওই যেদিন গেছি সকালবেলা দেখতেছি, চাটা খাওয়ার পরে আমরা দেখছি মাঠের মধ্যে ভিড়। মানুষের উৎসুক হয় না যে কিসের ভিড়? তা আমরা গিয়ে দেখতেছি ভিড় কিসের? বলে না, এখানে মুক্তিযোদ্ধা রিক্রুট হচ্ছে। আচ্ছা, তার মধ্যে দেখি একটা ছেলে কাঁদতেছে, আর 2টা ছেলে ওই যেখানে ক্যাম্পের লোক নিচ্ছে ওইখান থেকে এসে ওর সঙ্গে কথা বলা চলে যাচ্ছে। তা ছেলেটার কান্না দেখে আমার খুব মায়া লাগছে। তা আমি ভাই তুই কান্দিস কেন, কি হয়েছে? দেখেন না, আমরা কেরানীগঞ্জ থেকে আসি, আমি ছোটোর জন্য আমাকে নিচ্ছে না, ওদের 2জনকে নিচ্ছি। আমি মহিলা যাবো, আমি যাবো না, আমি কেমনে দেখবেন? একটা বাচ্চা ছেলে, সে কাঁদতেছে। তারপরে ওরা আবার তোমরা একটু ভালো করে বলো না কেন ওকে নেওয়ার জন্য? ভাই আমরা তো কইতেছি, কিন্তু ওর যে বয়স কম, ও ছোটো মানুষ, ওরে নিচ্ছে না। আমি এইবার বলো, যদি না করে তাহলে আমি যাবো। আমি বললাম যে আমি গিয়ে একটু বললে পরে আমাকে তো চিনবে। তো যাই হোক, পরে দেখি ওই ছেলে 2টা আসলো। আসার পরে আমি দাঁড়ায় আছি, কিন্তু দাঁড়ায় আছি, ছেলেটা কি করলো, চোখ এরকম করে কাঁদতেছিল, চোখ মুইসা হাসতে হাসতে চলে গেল। একটা ক্লাস 7, 6, 7 ছেলে যে তার জীবন দেওয়ার জন্য চলে যায়, তখন আমার বঙ্গবন্ধুর ওই কথা বলেছে, তোমরা আমাদেরকে দাবায় রাখতে পারবে না। এইটা প্রমাণ করে। আর একটা হলো যে যার বাড়িতে শুয়েছিলাম রাত্রেবেলা, বর্ডার ক্রস করার জন্য আগের রাত, তো কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশেই তো ওটা। আর রাত্রেবেলা
আওয়াজ খুব কাছে মনে হয়। আর কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে রাত 10-11টার পর থেকে একটা ব্রাশ ফায়ার। আমি তো ভয় পেয়ে গেছি যে আমি আইসা গেছে। তা আমি ওই যে যার বাড়ি ওখানে ছেলেটার নাম ছিল রঞ্জিত, এই রঞ্জিত ওঠো ওঠো। হ্যাঁ দাদা কি হয়েছে? আমি ওই যে মিলিটারি আইসা গেছে। কয় আপনি ঘুমান তো, ওরা কখনো এদিকে আসবে না, ওইখান থেকে এইদিকে গুলি চড়ে, কিন্তু ওরা ক্যান্টনমেন্টের বাইরে আসে না। ঠিক আছে, তো তো ঘুমাই গেল। আমার তো ভাই ঘুম আসে না, আমি ভয়। তো একটু পরে দেখি এই কুমিল্লার থেকে ক্যান্টনমেন্ট থেকে এইদিকে গুলি করছে না, তখন এক গুলি আসতেছে, ঠাস ঠাস, মানে 303 গুলি। তো ও ঘুমের থেকে বলতেছে, দাদা ঘুমাইছেন নাকি? আমি না ভাই ঘুমাই নেই। কয় গুলির আওয়াজ পাইতেছেন? আমি যে হ্যাঁ। এখন গুলি কোন দিক থেকে আয়? আমি যে এদিক থেকে আয়। কয় এইটা হলো আমাকে গুলি, ওই হালাকো জবাব দিতেছে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, এইটা জবাব দেওয়া যখন শিখছি তাইলে জবাব দিতে হবে। আচ্ছা দাদা, আপনার জন্য আমার একটা অন্যরকম প্রশ্ন আছে। সেটা হলো, আশেপাশে যে মুক্তিযোদ্ধারা আছেন তাদের স্বজন হারানোর বেদনা আছে, তারা নিজেরা যুদ্ধ করে শত্রুকে গুলি করে মেরেছেন, কাজেই তারা যতই এই কোট প্যান্ট টাই পরে এখানে বসুক না কেন, তাদের ভিতরে একটা ট্রমা তো কাজ করে, এবং সেই ট্রমাটা নিরসনের তারা সারা জীবনে কোনো সুযোগ পাননি। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভাগ্যবান, আপনি সঙ্গীতের সাধনা করে আপনি একটা মানসিক প্রশান্তির ভিতর দিয়ে আপনি যাচ্ছেন। আপনি যদি যখন বৃদ্ধ হবেন, আপনি তো তরুণ, তখন কি আপনি মুক্তিযুদ্ধের গানগুলি গেয়েই কি আপনি শেষ জীবনটা পার করবেন, নাকি আপনি সঙ্গীত থেকে দূরে চলে যাবেন? সঙ্গীত থেকে কোনোদিনই দূরে যাওয়া যায় না। এরা যতই বৃদ্ধ হোক আর যাই হোক, ওই মুক্তিযুদ্ধের চেতনা তার ভিতরে থাকবেই। আর আমাদের সবচেয়ে বড় অহংকার হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ, আমরা ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটারের জন্ম একবারই হয়েছিল 1971। নতুন করে ফ্রিডম ফাইটার তুমি জন্ম দিতে পারবে না। আর রাজাকারের জন্ম প্রতিনিয়ত হয়। একদম। অনেক ধন্যবাদ দাদা। আমরা দাঁড়িয়ে রথীন্দ্রনাথ রায়কে আমরা সম্মান জানাচ্ছি। আর আমাদের সকলের পক্ষ থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধা রিচি ভাই এই বইটা রথীন্দ্রনাথ রায়ের হাতে তুলে দিলেন।